মিসিং কোয়ারিজ বা অব্যক্ত প্রশ্ন, এটা আমি কলকাতার হাসপাতাল কাণ্ড নিয়ে ছোট্ট একটা আলোচনা করব। এখানে আমি প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো হয়তো এখনো আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন মাধ্যমে। এই গল্পের শেষে বা এই কথোপকথনের শেষে কিন্তু কোনো উত্তর নেই। মানে আপনি একটা নিটোল একটা গল্প পাবেন না যার শেষে একজনকে পুলিশ ধরবে। এটা পাবেন না। যদি সেই প্রত্যাশা আপনার থেকে থাকে, তো এটা শুনবেন না। এই বক্তব্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি আজকের তারিখে দাঁড়িয়ে মানে ৩০শে আগস্ট দেখতে পাচ্ছি প্রচুর প্রশ্ন যেটা এখনো দেখতে পাচ্ছি, আবার অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি না। তো সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। ১ম এ আসি, গতকাল আমরা দেখলাম ৪ টে অডিও খুব ভাইরাল হলো। মানে সমস্ত মিডিয়াতে খুব ভাইরাল হলো। তার মধ্যে ৩ টে অডিও আ হাসপাতাল থেকে এসছিল একটা নারী কণ্ঠের। ৪র্থ অডিওটা একটা পুলিশ থেকে এসছিল। আমি এই ১ম এই অডিওগুলো নিয়ে একটু আলোচনা করি। আবারও বলছি, আমার কিন্তু কোনো উইচ হান্টিং এর কোনো উদ্দেশ্য নেই এবং আপনি কোনো পাবেনও না। মানে কথোপকথনের শেষে কোনো এক বা একাধিক ভিলেন আপনি পাবেন না। উদ্দেশ্য হচ্ছে কিছু প্রশ্ন। ঠিক আছে? প্রথমত এই অডিওগুলো আমি বারংবার শুনেছি। বিভিন্ন চ্যানেলে শুনেছি। আপনার ইউটিউবারদের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলুন, সে মানে আপনার সরকার পক্ষ, সরকার বিরোধী পক্ষ দুপক্ষেরই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া শুনেছি। তারপর যারা এস্টাবলিশড মিডিয়া তাদেরটাও শুনেছি। তার মধ্যে যারা সরকার পক্ষ, তথাকথিত যারা সরকার বিপক্ষ দুপক্ষেরই শুনেছি। সুতরাং অডিওগুলো কনটেন্ট কোথাও একটু কাটছাঁট করে দেওয়া হয়েছে, কোথাও একটু বেশি দেখানো হয়েছে। যেমন ৩য় যে অডিওটা, সেটা শেষ অংশটা একটুখানি আ ডিস্টার্বিং। তো সেইটা কিন্তু আপনি আজ তাক বাংলাতে পাবেন। আজ তাক বাংলার একটা দুজনের মধ্যে কথোপকথন সেখানে রয়েছে। বাকি জায়গাগুলো ট্রাঙ্কেট ট্রিম করে দিয়েছে। এমনিতে এগুলো ট্রিমড ভিডিও। তার মধ্যে ওই যে 3rd যে অডিওটা, সেখানে একটা আ যে ভিকটিম মহিলা, তার মায়ের একটা আর্তনাদ রয়েছে। সেই অংশটুকু ডিস্টার্বিং। তাই ওটাও আ খুব স্বাভাবিকভাবে এডিট করে দিয়েছে। বেশিরভাগ জায়গাতে আপনারা ওটা শুনতে পারেননি। ৪র্থটা আবার রয়েছে, সেটা পুলিশের। তো আমি সমস্তগুলো শুনে অ্যা তারপরেও দেখছি যে অনেকে আলোচনা করছে যে এইটা আ ভুয়ো না এটা জেনুইন। এটা ভুয়ো না জেনুইন আ সেটা অবশ্যই জানি না ভুয়ো না জেনুইন। কিন্তু আ এটা আমি জানি, গতকাল মেয়ের বাবা এবং মায়ের সাথে একটা ইন্টারভিউ হয়েছে। সেটা মানে অন ভিডিও রয়েছে। সেটা টিভি9 বাংলা করেছে এবং সেখানে কিন্তু মেয়ের বাবা এবং মা স্বীকার করেছে যে ওই ৪ টে কল এসছে। ৪ টে কলেই স্বীকার করেছে এবং সেই কলে কি কথোপকথন হয়েছে যেটা আমরা অডিওতে শুনেছি সেটাও কিন্তু তারা বলেছে। মোটামুটি স্ট্রাকচারালি কিন্তু মেনে নিয়েছে যে এই ৪ টে কল হয়েছে। এ এবার তারা মেনেছে মানে যে হয়েছে সেটা জানি না। সেটা মানে কেউ দাবি করতেই পারে যে কল হয়েছে। কিন্তু সেটা তদন্ত সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ যে কল আদৌ হয়েছে কিনা। কিন্তু ঘটনা হলো বাবা-মা মেনে নিয়েছে যে ৪ টে কল হয়েছে এবং কলের যে কনটেন্টগুলো যেটা আমরা অডিওতে শুনছি, অডিও ক্লিপেতে, সেই কনটেন্টগুলো কিন্তু তারা বলেছে। আপনারা টিভি9 বাংলার ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবেন। যেখানে নীল চাদর, লাল চাদর নিয়ে একটা আলোচনা হচ্ছে, সেখানে এটা রয়েছে। ইন্টার এই কথোপকথনটা তারা যে মেনে নিয়েছে। এবার জানি না একজন ইউটিউবার আছে তমাল সাহা। সে গতকাল একটা তার ইউটিউব চ্যানেলে আ কি নামটা ভুলে যাচ্ছি, এনটিটি না এরকম কিছু একটা নাম। সেখানে সে এই ৪ টে অডিও নিয়ে দীর্ঘ আলোচনা করেছে এবং সে একটা ভালো প্রশ্ন রেখেছে যে ৪র্থ যে অডিওটা যেটা পুলিশের থেকে এসছিল, সেখানে মেয়ের মা আ ট্রাভেল করতে বলছে যে, "মেয়ে কেমন আছে?" তো ও বলছে, "তার মানে নিশ্চয়ই এর আগে একটা কল হয়েছিল।" কেননা যে ৩য় কলটা করা হয়েছিল হাসপাতাল থেকে, সেখানে ৩য় কলের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে হাসপাতাল থেকে বলা হয়েছে যে, "আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে।" ৩য় কল। ১ আর ২ কলে কিন্তু কোনো উল্লেখ ছিল না সুইসাইডের। তো ৪র্থ কল আবার আমরা শুনতে পাচ্ছি, মেয়ের মা জিজ্ঞেস করছে পুলিশকে, যখন পুলিশ ফোন করেছে যে, "আপনারা আসছেন তো?" বলছে, "হ্যাঁ, আমরা আসছি, আমরা অন দ্য ওয়ে।" এরকম গোছের একটা উত্তর দিল মেয়ের বাবা। এবং সে বলল যে মেয়ের মা বলল যে, "ও কেমন আছে?" তো তখন এই তমাল সাহা বলল, "তার মানে কি এর আগে একটা কল এসছিল?" তো আমরা জানি না এর আগে কল এসছিল কিনা। কিন্তু মেয়ের বাবা কিন্তু
অন্তত ওই TV9 বাংলার ওই ইন্টারভিউতে স্বীকার করেনি যে ৩টে হাসপাতালের কলের পর যে 4th কল তার মাঝে কোনো কল এসেছিল কিনা। কেননা আমরা বুঝতেই পারছি যে 3rd কলে যদি বলা হয় সুইসাইড, 4th কলেতে কি করে বলা হবে যে ও কেমন আছে? তো সেটা খুব লজিক্যালি মানে তমাল শাহ বলছে এর মাঝে বিটুইন 3rd অ্যান্ড 4th বোধহয় আরেকটা কল এসেছিল। কিন্তু মেয়ের বাবা যখন ওই TV9 কে বলছিল, TV9 এর যে ইন্টারভিউ সে অতটা ব্যাপারটা নিয়ে তলিয়ে প্রশ্ন করেনি। মানে 1 ধাপ প্রশ্ন করেছিল সিঙ্গেল স্টেপ। তো সেখানে বলেছিল ৩টে, হ্যাঁ, তারপর একটা ৪র্থ কল যেখানে বলেছিল আপনারা আসছেন তো এরকম একটা কল। তো মাঝে কেউ আরও মানে ডিটেইলে জিজ্ঞেস করেনি যে এর মাঝে কোনো কল এসেছিল কিনা কিংবা আপনারা আপনাদের এই ওপিনিয়নটা চেঞ্জ হয়ে গেল কিনা? বা 4th কলটা মানে 3rd অ্যান্ড 4th এর মধ্যে কল, সেটা যেকোনো তরফ থেকে আসতে পারে। সেটা হাসপাতাল থেকেও আসতে পারে বা পুলিশের তরফ থেকেও আসতে পারে। যেকোনো বা 3rd তরফ থেকেও আসতে পারে। কেননা আমরা দেখছি এখানে যে পারসেপশনটা চেঞ্জ হয়ে গেছে। 3rd এ জেনেছে সুইসাইড বলে আ মা আর্তনাদ করল, যেটা কেটে দিয়েছে। একমাত্র আজ তাক বাংলাতে ওই অডিও ক্লিপটা রয়েছে। এবং 4th এ যখন বলছে আমরা অন দ্য ওয়ে আছি। এবার আ আমার মনে কিছু প্রশ্ন ছিল। কেন যে অডিও ক্লিপগুলো যখন চালানো হচ্ছিল তখন অডিও ক্লিপগুলো কি একটা যে ১ম ৩টে অডিও সেটা কি একটা কথোপকথনের অঙ্গ নাকি ৩টে আলাদা, আলাদা? কেন এটা পরিষ্কার ছিল না। মানে অডিও ক্লিপ লোকে বলছে 1, 2, 3 সিকোয়েন্স বোঝা যাচ্ছে। কিন্তু এইটার মানে টাইমলাইন কি ছিল? ওটা পার্ট অফ সেম কনভারসেশন নাকি আলাদা, আলাদা? তো এইটা অন্তত জানা যাচ্ছে ওই TV9 বাংলার ওই ইন্টারভিউ থেকে। মেয়ের বাবা এবং মা বলেছে ওগুলো ৩টে আলাদা, আলাদা কল এবং আ ওইগুলোর মধ্যে গ্যাপ বোধহয় ৫ থেকে ১০ মিনিট এরকম। তারা তারা নিজের মুখে বলেছে এটা। এবার তারা সত্যি বলেছে না মিথ্যা আমি জানি না। তারা যেটা বলেছে আমি সেটা বলছি। দেখুন আমার এখানে দায়িত্ব কে ঠিক বলেছে, কে ভুল বলেছে সেটা বিচার করা না। মানে কে কি বলেছে সেটা তুলে ধরা এবং কোথাও যদি মনে হয় লজিক্যাল স্যানিটির অভাব আছে সেইটা নিয়ে একটু প্রশ্ন করা। এর বেশি কিছু নয়। কেন আমি এখানে তদন্ত করতে বসিনি। কারণ তদন্ত করতে অনেক এভিডেন্স লাগে, অনেক মানে পরিশ্রম করতে হয়। তো সেটা সম্ভব নয় আমার পক্ষে করা। তো এবার অনেকেই বলছিল যে সুইসাইড তত্ত্ব নিয়ে যে এটা হাসাব করার চেষ্টা করা হয়েছিল। আমি বুঝতে পারলাম না কি করে হাসাব করার চেষ্টা করা হবে। কেননা ১ম যে দুটো অডিও কল হয়েছে সেখানে কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি এবং আ মেয়ের বাবা যখন TV9 বাংলাকে ইন্টারভিউ দিচ্ছে তখন তারা বলল যে 3rd কলটার সময় আ তখন আমরা মানে about to leave for the hospital আ এবং সেটা আমরা অডিওতে শুনলাম। হ্যাঁ, আমরা বেরোচ্ছি এরকম কেউ হচ্ছে এবং সে স্বীকারও করেছিল ইন্টারভিউতে যে 3rd কলটার সময় তারা they were on the about to leave for the hospital. তো সুতরাং বোঝা যাচ্ছে যে ১ম দুটো কল আ সেই অর্থে হয়তো সেইভাবে রেসপন্ড করা হয়নি। মেয়ের বাবা নিজের মুখে স্বীকার করছে এবং ১ম দুটো কলের পরই যদি এইটা পরিষ্কার থাকতো যে তারা অন দ্য ওয়ে টু দ্য হসপিটাল, তাহলে তো ৩য় কলটার প্রয়োজনই পড়তো না। ঠিক আছে? ৩য় কলটার তো প্রয়োজনই পড়তো না। তাহলে গোটা এই যে সুইসাইডের তথ্যটা এই পুরো থিওরিটা এইটা অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়াতো। তো পরের প্রশ্ন সিরিজে যাওয়ার আগে এই বিষয়টা নিয়ে এটা শেষ করে নিই। আরও কিছু প্রশ্ন রয়ে গেল। সেই প্রশ্ন হচ্ছে এই অডিও কলগুলো কারা রেকর্ড করলো? মানে এটা পরিষ্কার যে ১ম কলটা যখন এলো, ১ম কলের শুরু থেকেই কিন্তু মোটামুটি রেকর্ডিং অন ছিল। তো রেকর্ডিংয়ের ৩টে সোর্স থাকতে পারে। এক হচ্ছে যেই মোবাইল থেকে কলগুলো করা হয়েছিল বা ফোন সেট থেকে। মানে ধরুন হাসপাতাল বা পুলিশের ফোন থেকে। আরেকটা হতে পারে, দ্বিতীয় হতে পারে যে কলটা রিসিভ করেছে মানে মেয়ের বাবার মোবাইলে, আশা করছি এটা মোবাইলই ছিল, সেখানে হতে পারে। 3rd হতে পারে যে হয়তো কোনোভাবে সার্ভেইলেন্স হচ্ছিল। 3rd অপশন মানে পসিবিলিটি আমি বলছি। আমি জানি না কি হয়েছে। কারণ ৩টেই অপশন। মানে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো হয় দুজনের হার্ডওয়্যারে ব্যাপারটা হয়েছে বা নয়তো সার্ভেইলেন্স হচ্ছিল। মানে আ যেটা আমরা বলি মানে বাগিং করা। মানে বাগ করে কিছুভাবে কোনো তৃতীয় পক্ষ শুনছিল। নাকি আমরা এটা ধরে নেব যে একটা 4th অপশন আছে যে আমাদের প্রত্যেকটা যে পার্সোনাল কল হয় সেগুলো রেকর্ড করা হয়। মানে আমি আপনাকে যে কল করছি বা আপনি আরেকজনকে কল করছেন, প্রত্যেকটা কল রেকর্ড করা হয়।
সেটা ফোর্থ অপশন, আমরা জানি না। তো এইটাও কিন্তু একটা প্রশ্ন রইল যে এই কলগুলো কিভাবে রেকর্ড করা হলো, কে রেকর্ড করলো? আমাদের প্রত্যেকটা কল, ব্যক্তিগত কল কি রেকর্ড করা হয়? মানে মানে জানি না, মানে আমাদের প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল কল কি রেকর্ড করা হয়? হতেই পারে, মানে পসিবিলিটি, জানি না, এটা একটা জাস্ট প্রশ্ন। তো এই প্রশ্নগুলো রইল। এবার আমরা চলে যাই যে মানে কে খুন করেছে? দেখুন, এখনো পর্যন্ত আমরা যা মানে পাবলিসাইজড যে এভিডেন্স পেয়েছি যে, যে ভিকটিম মহিলার নখেতে যে ডিএনএ পাওয়া গেছে সেটা ওই সঞ্জয় রায় ব্যক্তির ডিএনএর সাথে মেলে। মোটামুটি এটা আমরা শুনতে পেরেছি। তো এটা থেকে এটা প্রমাণিত যে সঞ্জয় রায়ের সাথে তার একটা ধস্তাধস্তি হয়েছে। এবং হয়তো মানে আরও হয়তো ডিএনএ থাকলে হয়তো দেখা যাবে সেই মেরেছে। এবার যে মানে তার সম্মানহানি হয়েছে কিনা, মানে নারীর সম্মানহানি হয়েছে কিনা, সেটা নিয়ে আমি অতটা পরিষ্কার নই। কেননা যে ডিএনএ রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এটা বলা হয়নি, বা অফিসিয়ালি কেউ মানে কোনো তদন্তকারী এজেন্সি এখনো বলেনি, যারা শুরু করেছিল বা পরবর্তীকালে বা এই মুহূর্তে যারা করছে, যে যে ভিকটিমের যৌনাঙ্গে যে ডিএনএ রয়েছে, যে ডিএনএ স্যাম্পল রয়েছে সেটার সাথে সঞ্জয় রায়ের মিলছে কিনা, এটা কিন্তু আমরা জানি না। মানে এখনো পর্যন্ত কেউ অফিসিয়ালি ক্লেম করেনি। মানে বলা হয়েছে তার যৌনাঙ্গে পাওয়া গেছে ঔরস, পুরুষের ঔরস পাওয়া গেছে, কিন্তু সেটা কার ডিএনএর সাথে ম্যাচ করছে সেটা কিন্তু আমরা জানতে পারিনি, এখনও পারিনি। মানে কোনো মিডিয়া, মানে এ পক্ষ ও পক্ষ নিরপেক্ষ কেউই কিন্তু সেটা এখনও বলেনি। এটা একটা প্রশ্ন রয়ে গেল। এবার যে কোনো খুন মানে সেটা যে কেউ করতে পারে, মানে পসিবিলিটি আছে এনলেস পসিবিলিটিস। মানে সেটা ব্যক্তিগত কারণে হতে পারে, সেটা প্রফেশনাল কারণে হতে পারে, বা কোলাটেরাল ড্যামেজ। তিনটে অপশন হতে পারে, মানে যে কোনো মৃত্যু, এই ধরনের মার্ডার বা ফোর্সফুল হোমিসাইড, তিনটে কারণ হতে পারে। এক হতে পারে কোনো ব্যক্তিগত কারণে, এক হতে পারে কোনো প্রফেশনাল পেশাগত কারণে, এক হতে পারে কোলাটেরাল ড্যামেজ মানে অ্যাক্সিডেন্টাল, মানে অন্য কাউকে কিছু করতে গিয়ে হতে পারে। তিনটে পসিবিলিটি। তো আপনি যখন একটা ইনভেস্টিগেশন করবেন, আপনার কিন্তু সমস্ত পসিবিলিটি ওপেন রেখেই তারপর এক এক করে ক্রস আউট করতে হবে যে এইটা সম্ভব না, ওটা সম্ভব না। মানে প্রথম থেকে আপনি কাউকে বলে দিতে পারবেন না এই করেছে। মানে আপনি ধরুন একের পর এক সাসপেক্ট করতেই পারেন, অ্যারেস্ট করতেই পারেন, কিন্তু আপনাকে কিন্তু জিরো ডাউন করতে হবে যে ফাইনালি না, এর পক্ষে সম্ভব। নয়তো পুরো ব্যাপারটা সার্কামস্ট্যান্সিয়াল হয়ে যায়, মানে ভাবতত্ত্বে পুরো ব্যাপারটা হয়ে যায়। আপনি আপনি কাকে ভাবছেন, কাকে আপনি দোষী ভাবতে চান, সেটা হয়ে যায়, মানে উইশফুল থিঙ্কিং হয়ে যায়। আমি একে দোষী ভাবছি, তাই একেই দোষী করে দেওয়া হোক। তো আমি জানি না, মানে এই মুহূর্তে আমি দেখছি একাধিক প্রশ্ন এরকম রয়েছে, আমি শুনছি সবারই, কিন্তু অবশ্যই বেশিরভাগ যারা প্রশ্ন করছে তারা নিজেদের রাজনৈতিক মুনাফার জন্যই বা অ্যাডভান্টেজের জন্যই এটা ওটা প্রশ্ন করছে, লজিক্যালি প্রশ্ন করছে না। যেমন ধরুন এই যে এই গোটা ব্যাপারটা যে হাসপাতাল থেকে ফোন এসেছিল, এটা খুবই স্বাভাবিক। মানে আমরা যে কোনো ঘটনা কিছু ঘটলে ধরুন বাড়ির লোককে যারা ফোন করা হয়, একটা কিছু একটা মডারেট বলা হয়। মানে বয়স্ক বাবা কে বলে যে আপনার সন্তানের এই হয়েছে সেই হয়েছে, সে আর নেই, কেউই বলে না। এবং আপনি যখন যখন প্রথমবার ফোন করলেন কাউকে, ধরুন বাড়ির লোক পাত্তা দিচ্ছে না, বিশ্বাস করতে চাইছে না, তখন আপনি কী করবেন? আরেকটু ডেসপারেট হবেন, ওই না ওকে আমরা ভর্তি করেছি হাসপাতালে, যেটা আপনি সেকেন্ড কলের সঙ্গে অবশ্যই মিল পাচ্ছেন। এবার থার্ড কলে আসা যাক, দেখছেন আপনার দুটো কলকে কেউ পাত্তা দিচ্ছেন, তখন আপনি ডেসপারেট হয়ে কিছু একটা বলে ফেলবেন। এবার যখন কিছু একটা বলে ফেলবেন তখন কি আর বলতে পারেন? মানে সেই মুহূর্তে মানে কে কী ভাবে বলছে সেটা বলা যায় না, এটা ব্যক্তিগত স্তরে। মানে সেই মুহূর্তে যারা দায়িত্বে রয়েছে সব কিছু তো আর মানে একদম মানে কর্তৃপক্ষ সব কিছু করছে না। তো সেই মুহূর্তে থার্ড কলটা মানে ডেসপারেট হয়ে কে কী বলবে, এগুলো এগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার, অনেক সময় ব্যক্তিগত পর্যায়ে ব্যাপারটা এসে যায়। তো এইগুলোই মোটামুটি বলার ছিল, এই প্রশ্নগুলো, কল সংক্রান্ত প্রশ্ন। বাকি সব প্রশ্ন তো এরকম একাধিক প্রশ্ন আছে, মানে
যে কেউ করতে পারে ব্যাপারটা। তো আর বাকি সব বিষয় নিয়ে তো আগে অনেক আলোচনা হয়েছে। তো আপাতত এখানেই থাক। এই প্রশ্নগুলো মনে হয় যথেষ্ট। কেননা আমি দেখছি গতকাল এই অডিওগুলো বেরোনোর পর থেকে আ ভুলভাল প্রশ্ন করছে। দেখুন উত্তর পাওয়া যাবে কি যাবে না সেটা তো সময়ের ব্যাপার। কিন্তু প্রশ্নগুলো ভুল করলে তো আপনি কোনোদিনই উত্তর পাবেন না। আপনার যদি অঙ্কের সমাধান তখনই হবে যখন আপনি সমাধানটা জানবেন। কিন্তু যদি অঙ্কটাই ভুল থাকে তাহলে তো তার কোনোদিনই সমাধান হবে না। তো আমরা যদি প্রশ্নটাই ভুল করি তাহলে তো কোনোদিনই তার একটা উত্তর পাবো না। যথাযথ উত্তর পাবো না। কারণ প্রশ্নগুলোই ভুল বা আপনি প্রশ্নগুলো করছেনই না। তো এই প্রশ্নগুলোই বলার ছিল। আর ঠান্ডা মাথায় ভাববেন ভবিষ্যতে আরো যদি প্রশ্ন মাথায় আসে যেগুলো আমি দেখব যে মানে আলোচনা হচ্ছে না বাজারে, সেগুলো নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন।